চ্যাপ্টারের নাম লিখে নাও, ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট with dimension analysis. Physical world and measurement with dimension analysis. বাংলায় বললে পরিমাপ পদ্ধতি ও মাত্রা বিশ্লেষণ। পরিমাপ পদ্ধতি ও মাত্রা বিশ্লেষণ। তো প্রথমে আমরা যেটা ডিসকাস করছি ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট। তো এখানে আমাদের যেটা পড়তে হবে সবার প্রথম সেটা হচ্ছে দেখো যে ফিজিক্যাল কোয়ান্টিটি, হোয়াট ইজ এ কোয়ান্টিটি, আমরা কোয়ান্টিটি বলতে কি বুঝি, এখান থেকে আমাদের আলোচনা শুরু। তো দেখো আমাদের এই পৃথিবীতে বহু কিছু রয়েছে, অর্থাৎ অর্গানিক সাবস্ট্যান্স, ইনঅর্গানিক সাবস্ট্যান্স, বিভিন্ন গ্যাস, সলিড, লিকুইড, বহু জিনিস আছে। তো একটা জিনিস দেখো, আমরা পদার্থবিদ্যায় অ্যাকচুয়ালি কোন জিনিসগুলো নিয়ে কাজ করি ফিজিক্সে। আমরা ফিজিক্স যখন পড়ব আমরা বেসিক্যালি আমাদের ডিসকাশন বা আমাদের পড়াশোনাটা দুটো জিনিসের উপর দাঁড়িয়ে আছে। কি কি? একটা হচ্ছে ম্যাটার মানে পদার্থ, আর একটা হচ্ছে এনার্জি মানে শক্তি। তুমি যদি ব্রড সেন্সে ভাবো, একটু বড় ভাবে, যে ফিজিক্স অ্যাকচুয়ালি কাদের নিয়ে ডিল করে, ফিজিক্স ডিলিং উইথ টু থিংস, ওয়ান ম্যাটার অ্যান্ড টু এনার্জি, অর্থাৎ পদার্থ আর শক্তি। এবার ভালো করে ভেবে দেখো, তুমি ক্লাস 9-10 ফিজিক্স যা পড়েছো সেখানে এই দুটো জিনিস ছাড়া কিছু নেই। যেমন তুমি দেখো ক্লাস 9-10 লাইট বলে একটা চ্যাপ্টার পড়েছো। তো লাইট কি? ইজ আ কাইন্ড অফ এনার্জি। তাহলে শক্তি, লাইট পড়া মানে তুমি শক্তি সম্বন্ধে পড়লে, এনার্জি সম্বন্ধে পড়ছো। হিট, তুমি হিট পড়েছো, হিট কি? ইজ আ কাইন্ড অফ এনার্জি। তুমি কারেন্ট, ইলেকট্রিসিটি পড়েছো, কারেন্ট ইজ আ কাইন্ড অফ এনার্জি। তুমি গ্যাসেস ল পড়েছো, চার্লস ল, বয়েলস ল। গ্যাস কি? ইজ আ কাইন্ড অফ ম্যাটার। গ্যাস ইজ আ কাইন্ড অফ ম্যাটার। তুমি কোন একটা মেটেরিয়ালের লেন্থ মেপেছো, ব্রেথ মেপেছো, হাইট মেপেছো, তার এরিয়া বের করেছো। এগুলো কাদের ক্ষেত্রে হয়? ম্যাটারের ক্ষেত্রে। মাস, ডেনসিটি, এগুলো সব কাদের হয়? ম্যাটারের হয়। তা দেখো ভালো করে দেখলে আমরা ফিজিক্সে যা যা চ্যাপ্টার পড়েছি সব চ্যাপ্টারগুলোকে যদি আমরা ভাগ করি, আলটিমেটলি তারা দুটো ভাগে ভাগ হয়ে যাবে, টু টাইপস। একটা ম্যাটারকে ডিল করবে, একটা এনার্জিকে ডিল করবে, এছাড়া কিছু নেই। তাহলে ফিজিক্সে ম্যাটার এবং এনার্জি ছাড়া কিন্তু আর কিছু নেই। এবং আমরা পড়েছি ফিজিক্সে ক্লাস 9-10 যে এনার্জি neither created nor destroyed. We can change the form of energy. We can only change the form of energy. শক্তি কখনো সৃষ্টি হয় না, শক্তি কখনো ধ্বংস হয় না, শক্তির কেবল রূপান্তর হয়। এনার্জি অলওয়েজ রিমেইন কনস্ট্যান্ট। আর যে কোনো ম্যাটারের ক্ষেত্রে কি থাকে? তার মাস থাকে। মাস ইজ আ ইন্ট্রিনসিক প্রপার্টি অফ এ ম্যাটার। ভর হলো পদার্থের স্বকীয় ধর্ম, ইন্ট্রিনসিক প্রপার্টি অফ ম্যাটার। কারণ তোমরা জানো মাস অফ এ ম্যাটার ইজ অলওয়েজ রিমেইন কনস্ট্যান্ট। মাস নাইদার ক্রিয়েটেড নর ডিস্ট্রয়েড। দ্যাট ইজ কনজারভেশন ল অফ মাস, ভরের সংরক্ষণ সূত্র। মাস ইজ আ neither created nor destroyed. Mass is an intrinsic property. In a system, total mass always remain constant. তাহলে ম্যাটার আর এনার্জি দুটো জিনিস। তো আমরা যখনই ম্যাটার আর এনার্জি নিয়ে ফিজিক্সে কাজ করি, আমাদের সেখানে চলে আসে কোয়ান্টিটি। আমরা যখনই ম্যাটার বা এনার্জিকে নিয়ে ডিল করব, তখনই সেখানে আমাদের একটা জিনিস চলে আসবে, কোয়ান্টিটি। এখন প্রশ্ন হচ্ছে কোয়ান্টিটি আমরা কাদের বলবো? কোয়ান্টিটি কারা? ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটি যদি আমাদের বার করতে হয়, তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে আমরা কাদের বুঝি?
বলছে এই যে ম্যাটার বা এনার্জি যাদেরকে নিয়ে আমরা ফিজিক্সে ডিল করি, তো এদের ক্ষেত্রে আমরা ফিজিক্সের যে সমস্ত ন্যাচারাল ফিনোমেনা বা প্রাকৃতিক ঘটনাকে আমরা বিশ্লেষণ করব। আমাদের ফিজিক্সের কাজ হচ্ছে যে বিভিন্ন ন্যাচারাল ফিনোমেনা যেটা আমাদের আশেপাশে ঘটছে সেই ঘটনাগুলোকে এক্সপ্লেন করা। তো when we explain any kind of natural phenomena, তো যে কোনো প্রাকৃতিক ঘটনাকে যেটাকে আমরা মেজার করতে পারি is are called quantity. Any natural phenomena which can be measured is called quantity. যাকে মেজার করতে পারছো না সেটা কিন্তু কোয়ান্টিটি নয়। যা কিছু তোমার আশেপাশে ঘটছে, any kind of phenomena, what happens around you and you can measure that phenomena, then it is a quantity. যাকে আমরা পরিমাপ করতে পারি সেই হলো কোয়ান্টিটি। যেমন ধরো তোমাকে আমি বললাম যে এই যে পেনটা আমার হাতে আছে এটা একটা কি ম্যাটার, এটাকে তুমি ছুঁয়ে দেখতে পাচ্ছো, তাহলে এটা একটা ম্যাটার, যেটাকে ছোঁয়া যাবে, খালি চোখে দেখা যাবে, সেটাই ম্যাটার, যে কিছুটা স্পেস অকুপাই করে। তাহলে এই যে পেনটা আমার হাতে আছে একটা ম্যাটার। তাহলে এই পেনের ক্ষেত্রে এর হাইট আমরা মেজার করতে পারবো। তাহলে হাইট অফ দিস পেন ইজ আ কোয়ান্টিটি বিকজ ইট ক্যান বি মেজার্ড। বা মাস অফ দিস পেন, মাস ইজ আ কোয়ান্টিটি, কারণ আমরা মেজার করতে পারছি। কিন্তু যদি বলি দিস পেন মেড বাই অ্যালুমিনিয়াম, দিস পেন ইজ মেড বাই অ্যালুমিনিয়াম, এই পেনটা অ্যালুমিনিয়ামের তৈরি, তাহলে অ্যালুমিনিয়াম কিন্তু ম্যাটার, ওটা কিন্তু কোয়ান্টিটি নয়। অ্যালুমিনিয়াম কি একটা মেটেরিয়াল, একটা মেটালের নাম, ধাতুর নাম হচ্ছে অ্যালুমিনিয়াম, কিন্তু ওটাকে কি আমি কোয়ান্টিটি বলতে পারি? পারি না, কারণ আমি অ্যালুমিনিয়ামকে মেজার করতে পারি না। আমরা মেজার করতে পারি কি মাস অফ অ্যালুমিনিয়াম। আমি যদি বলি যে দিস পেন হ্যাজ মাস 20 গ্রাম and it made with অ্যালুমিনিয়াম, তার মানে আমি কি বুঝলাম যে এই পেনটা অ্যালুমিনিয়ামের তৈরি যার মাস 20 গ্রাম। তাহলে এখানে কোয়ান্টিটি কে? কোয়ান্টিটি মাস, যেটাকে মেজার করছি 20 গ্রাম। কিন্তু অ্যালুমিনিয়াম ইজ আ মেটাল, ইট ইজ নট এ কোয়ান্টিটি। তাহলে যেটাকে আমরা মেজার করতে পারবো সেটা হচ্ছে কোয়ান্টিটি, যেটাকে মেজার করতে পারছি না সেটা কোয়ান্টিটি নয়। যেমন অক্সিজেন is not a quantity. Oxygen is a kind of gas, but molecular weight of oxygen বা 1 mole of oxygen, এটা মোল, 1 mole of oxygen এটা কিন্তু কোয়ান্টিটি, কারণ মোল আমরা মেজার করতে পারি। আমরা জানি 1 mole oxygen মানে 32 গ্রাম অক্সিজেন, so mole can be measured, so mole is a quantity. তোমায় বলা হলো লেন্থ অফ এ সিল্ক হ্যান্ডকারচিফ, ধর আমার কাছে একটা রুমাল আছে, লেন্থ অফ দিস হ্যান্ডকারচিফ ইজ 20 সেন্টিমিটার, তাহলে লেন্থ ইজ আ কোয়ান্টিটি, কত না 20 সেন্টিমিটার তার মেজারমেন্ট। কিন্তু যদি আমি বলি দিস হ্যান্ডকারচিফ মেড উইথ সিল্ক, সিল্ক ইজ নট এ কোয়ান্টিটি, ইট ইজ এ মেটেরিয়াল। সিল্ক মেজার করা যায় না, আমরা লেন্থ মেজার করতে পারি। তাহলে বোঝা গেল কথাটা, যে আমাদের আশেপাশে যা কিছু রয়েছে, যা কিছু আমরা দেখছি, সেটা এনার্জি হতে পারে, সেটা ম্যাটার হতে পারে। এনার্জি বা ম্যাটারের মধ্যে যে ফিজিক্যাল ফিনোমেনাগুলো যেগুলোকে আমরা মেজার করতে পারবো, যেগুলোকে একটা এনার্জির মধ্যে বা একটা ম্যাটারের মধ্যে যে জিনিসগুলোকে আমরা মেজার করতে পারছি সেগুলো হচ্ছে কোয়ান্টিটি। যাদেরকে আমরা মেজার করতে পারছি না তারা কিন্তু কোয়ান্টিটি নয়। যেমন আমরা বললাম যে একটি লোহার বল, তার ভর 100 গ্রাম, মাস অফ এ আয়রন বল 100 গ্রাম। তাহলে আয়রন বল, আয়রন ইজ নট কোয়ান্টিটি, ওটা হচ্ছে মেটাল, কোয়ান্টিটিকে মাস, বিকজ ইট ক্যান বি মেজার্ড and the value of mass 20 gram, so mass is a quantity. তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি কাদের আমরা বললাম? যে সমস্ত ঘটনাকে আমাদের ন্যাচারাল ফিনোমেনা, প্রাকৃতিক ঘটনা যাদেরকে আমরা মেজার করতে পারছি
তারাই হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। এবার এই যে ফিজিক্যাল কোয়ান্টিটি, এই ফিজিক্যাল কোয়ান্টিটিকে যখন আমরা মেজার করব, তার জন্য কি দরকার হবে? ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে মেজার করা যায়, ইট ক্যান বি মেজার্ড। এটাকে যখনই মেজার করব তার জন্য কি লাগবে? ইউনিট। উইদাউট ইউনিট আমরা কিন্তু ফিজিক্যাল কোয়ান্টিটিকে মেজার করতে পারছি না। তুমি যখনই কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি সম্বন্ধে কাউকে বলবে, তোমাকে তার ইউনিট বলতে হবে, তা না হলে ওই ফিজিক্যাল কোয়ান্টিটিটা তুমি এক্সপ্রেস করতে পারবে না। যেমন দেখো একটা সহজ জিনিস, তুমি ধরো একটা মাংসের দোকানে গেছো, রবিবারের সকাল তুমি একটা মাংসের দোকানে গেছো মটন কিনতে। তো মটনের দোকানে গিয়ে তুমি দাঁড়িয়ে দিয়েছো লাইন, তোমার যখন টার্ন এসছে তোমার লোকটা জিজ্ঞাসা করছে বলো কতটা? তুমি বললে দাদা আমাকে 5 দিন, আমাকে 5 দিন। তো 5 দিন বললেও তোমার কিছু দিতে পারবে? তোমাকে কিন্তু কিচ্ছু দিতে পারবে না। তোমার বলতে হবে দাদা আমাকে 5 কেজি মটন দিন, 5 কেজি মটন দিন। এবারও বুঝলো তুমি চাইছো ওর কাছে কি? পাঁঠার মাংস, যার মাস, যার ভর কত? 5 কেজি। ও তখন কমন ব্যালেন্সে, ওর কাছে কমন ব্যালেন্স আছে, দাড়িপাল্লা আছে, সেই কমন ব্যালেন্সের সাহায্যে 5 কেজি ভরের পাঁঠার মাংস মেপে তোমায় দিয়ে দেবে। তারপরে তুমি যে ফিজিক্যাল কোয়ান্টিটিটা পারচেস করলে সেটা হচ্ছে মাস, যেটা এক্সপ্রেস করার জন্য তোমাকে কি করতে হলো? একটা ইউনিট বলতে হলো, যেটা কেজি। যে 5 কেজি পাঁঠার মাংস দিন, তার মানে 5 কেজি ভরের পাঁঠার মাংস দিন। তুমি যদি শুধু 5 মাংস দিন তাহলে কিন্তু কোনো মানে দাঁড়ায় না, এবং যাকে তুমি বলছো সেও কিছু বুঝতে পারছে না। তোমাকে কেজি কথাটা বলতে হবে, যে 5 কেজি মাংস দিন, তবেও বুঝতে পারবে তুমি বলতে চাইছো কি, যে তোমার লাগবে একটা পাঁঠার মাংস যার মাস, যার ভর 5 কেজি, ও 5 কেজি মেপে তোমায় দেবে। তুমি কাপড়ের দোকানে গিয়ে যদি বলো আমাকে সিল্কের কাপড় দিন 3, তাহলে হবে? সে তোমায় কিচ্ছু দিতে পারবে না। তোমায় বলতে হবে আমাকে সিল্কের কাপড় দিন 3 মিটার, তবেও বুঝবে যে তুমি এই কাপড়টা চাইছো ওর কাছে যার লেন্থ 3 মিটার, তবে তোমাকে 3 মিটার লেন্থের কাপড় কেটে দিয়ে দেবে। তাহলে যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে এক্সপ্রেস করতে গেলে আমার কি লাগছে? ইউনিট লাগছে। উইদাউট ইউনিট আমরা ফিজিক্যাল কোয়ান্টিটিকে এক্সপ্রেস করতে পারছি না। উইদাউট ইউনিট আমরা ফিজিক্যাল কোয়ান্টিটিকে এক্সপ্রেস করতে পারছি না। তাহলে যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির ক্ষেত্রে ইউনিট হচ্ছে মাস্ট। এবার দেখো এই ইউনিটকে আমরা আবার দুভাগে ভাগ করতে পারি। তোমরা ক্লাস 9 এ পড়েছিলে যে ইউনিটকে আমরা দু রকম ভাবে ভাগ করি। দেয়ার আর 2 টাইপস অফ ইউনিট। একটা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট, ফান্ডামেন্টাল ইউনিট যেটাকে আমরা বাংলায় বলি মৌলিক একক, ফান্ডামেন্টাল ইউনিট। আর একটা হচ্ছে ডিরাইভড ইউনিট, ডিরাইভড ইউনিট বা লব্ধ একক। ফান্ডামেন্টাল ইউনিট আর ডিরাইভড ইউনিট। তাহলে দু রকমের ইউনিটের ক্লাসিফিকেশন কেন হলো? বলা হচ্ছে যে কিছু কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি আছে আমাদের কাছে, যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটির ইউনিট আমরা অন্য কোনো ইউনিট দিয়ে তৈরি করতে পারি না। There are some physical quantities which unit cannot derive from unit of other physical quantity. They are called fundamental unit. তাহলে কিছু কিছু ভৌত রাশি আছে যাদের একক আমরা অন্য ভৌত রাশির একক থেকে তৈরি করতে পারি না। They are called fundamental unit. এক্সাম্পল কি? তোমরা পড়েছো লেন্থ, মাস, টাইম। এই লেন্থ, মাস, টাইম, এই যে তিনটে কোয়ান্টিটি, এই তিনটে কোয়ান্টিটির ইউনিটকে আমরা অন্য কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির ইউনিট থেকে ডিরাইভ করতে পারি না, সেই জন্য এদেরকে বলা হয় ফান্ডামেন্টাল ইউনিট। আর বাকি যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, বাকি যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, যেমন ধরো এরিয়া বা ভলিউম বা ধরো ফোর্স
এরিয়া, ভলিউম, ফোর্স, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন এটসেট্রা। বহু আচ্ছা লিখলাম না, এরিয়া, ভলিউম, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, ফোর্স, মোমেন্টাম, এরকম প্রচুর কোয়ান্টিটি আছে। এই সমস্ত কোয়ান্টিটিগুলোর ইউনিট আমরা ফান্ডামেন্টাল ইউনিট থেকে ডিরাইভ করতে পারি, সেই জন্য এদেরকে বলা হচ্ছে ডিরাইভড ইউনিট। তাহলে এরিয়া, ভলিউম, ফোর্স, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, মোমেন্টাম এটসেট্রা, এরকম প্রচুর কোয়ান্টিটি আছে যাদের ইউনিটকে আমরা এই ফান্ডামেন্টাল ইউনিট যে তিনটে বললাম, লেন্থ, মাস, টাইম, এদের যে ইউনিটগুলো আছে সেই ইউনিট দিয়ে আমরা এইসব কোয়ান্টিটিগুলোর ইউনিটকে ডিরাইভ করতে পারি, সেই জন্য এদেরকে বলছি ডিরাইভড ইউনিট আর এদের বলছি ফান্ডামেন্টাল ইউনিট। এবার এই ফান্ডামেন্টাল ইউনিট আমি কি দিয়ে রিপ্রেজেন্ট করব, সেই অনুযায়ী আমাদের কাছে তিন রকমের ইউনিট সিস্টেম আছে। এই ফান্ডামেন্টাল ইউনিটকে আমরা রিপ্রেজেন্ট করছি কি দিয়ে, তার বেসিসে আমরা তিন রকম ইউনিট সিস্টেম তৈরি করলাম। যেমন দেখো, সিজিএস সিস্টেম, একটাকে বলি আমরা সিজিএস ইউনিট সিস্টেম। শেপটা কি? সিজিএস, সি ফর সেন্টিমিটার, যেটা লেন্থ কে রিপ্রেজেন্ট করে, জি ফর গ্রাম, যেটা মাসের ইউনিট, এস ফর সেকেন্ড। তাহলে দেখো সিজিএস, সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রাম, এস ফর সেকেন্ড। তাহলে তিনটে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি ছিল, লেন্থ, মাস, টাইম। লেন্থের ইউনিট যখন সেন্টিমিটার, মাসের ইউনিট যখন গ্রাম, টাইমের ইউনিট যখন সেকেন্ডে রিপ্রেজেন্ট করব, তখন সেই ইউনিট সিস্টেমটাকে আমরা বলছি সিজিএস সিস্টেম, সিজিএস। নেক্সট, এমকেএস সিস্টেম, এম ফর মিটার, MKS, M for meter, K for kilogram, S for second। অর্থাৎ লেন্থের ইউনিট হচ্ছে মিটার, লেন্থের ইউনিট মিটার, K কিলোগ্রাম, S সেকেন্ড। তাহলে MKS সিস্টেম এটাকে বলবো। তাহলে যে ইউনিট সিস্টেমে লেন্থ, মাস, টাইম এই ফান্ডামেন্টাল কোয়ান্টিটিগুলোর ইউনিট মিটার, কেজি এন্ড সেকেন্ড রেসপেক্টিভলি, সেই ইউনিট সিস্টেমটা হচ্ছে এমকেএস সিস্টেম। এই দুটো সিস্টেমই আমরা সবচেয়ে বেশি ইউজ করি এবং এদেরকে আমরা আরেকটা নামও দিই, এদেরকে বলি আমরা মেট্রিক সিস্টেম। মেট্রিক সিস্টেম, মেট্রিক কেন বলা হয় এদেরকে মেট্রিক সিস্টেম? এদেরকে আমরা মেট্রিক সিস্টেম এই কারণে বলি যে এই যে সিজিএস বা এমকেএস, এই সিস্টেমে লোয়ার ইউনিট আর হায়ার ইউনিটের মধ্যে একটা অদ্ভুত রিলেশন আছে। আমরা পয়েন্টকে, ডেসিমেল পয়েন্টকে বাঁদিকে বা ডান দিকে সরালে আমরা লোয়ার বা হায়ার ইউনিট পাই। যেমন ধরো, তোমাকে আমি বললাম 12.536 গ্রাম, এটা সিজিএস এ লিখলাম, মাস 12.536 গ্রাম। এবার তোমাকে বললাম তুমি এসআই তে কনভার্ট করো, তাহলে এসআই তে করতে গেলে গ্রামকে কি লিখতে হবে? কেজি। তাহলে আমি জাস্ট কি করব, পয়েন্টকে তিনটে ঘর বাঁদিকে সরিয়ে দেবো, অর্থাৎ কি হবে 0.01256 কেজি। বা তোমাকে বললাম 12.56 মিটার, মিটারে বলছি মানে এটা লেন্থ, 12.56 মিটার মানে এটা লেন্থ। এবার আমি তোমাকে বলছি মিটারটাকে কনভার্ট করো সেন্টিমিটারে, তাহলে তুমি কি করবে, এই পয়েন্টটাকে, ডেসিমেল পয়েন্টকে দুটো ঘর ডান দিকে সরিয়ে দাও, দ্যাট ইজ ইকুয়াল টু 1256 সেন্টিমিটার। তাহলে পয়েন্টটাকে, ডেসিমেল পয়েন্টকে বাঁদিকে বা ডান দিকে সরিয়ে আমি সিজিএস এমকেএস এর ইউনিটগুলোকে কনভার্ট করতে পারছি, কিলোগ্রাম থেকে গ্রাম বা সেন্টিমিটার থেকে মিটার। সেই জন্য এটাকে আমরা অনেক সময় বলি মেট্রিক সিস্টেম। আরেক ধরনের ইউনিট সিস্টেম আছে, যদিও সেটা আজকাল খুব একটা প্রচলিত নয়, আগেকার দিনে ব্যবহার হতো, এখন খুব একটা এটা ব্যবহার করা হয় না, সেটাকে তাও জেনে রাখো। সেটাকে আমরা বলি এফপিএস সিস্টেম। এফপিএস সিস্টেম, এখানে লেন্থের ইউনিটটা হচ্ছে ফুট, পি ফর পাউন্ড, পাউন্ডের সিম্বল হচ্ছে এলবি, এলবি পাউন্ডের সিম্বল, আর এস, এস হচ্ছে সেকেন্ড। তাহলে ফুট, পাউন্ড, সেকেন্ড, লেন্থের ইউনিট ফুট,
মাসের ইউনিট পাউন্ড, টাইমের ইউনিট সেকেন্ড। কিন্তু অ্যাট প্রেজেন্ট বর্তমান দিনে আমরা এই এফপিএস সিস্টেমটা ব্যবহার করি না। কেন করি না? দেখো আমরা যেটা বললাম যে সিজিএস আর এমকেএস এর ক্ষেত্রে একটা সুন্দর রিলেশন রয়েছে কিনা, আমরা ডেসিমেল পয়েন্টকে বাদিক বা ডান দিক সরিয়ে লোয়ার ইউনিট বা হায়ার ইউনিটটা ম্যানুফ্যাকচার করতে পারি। লোয়ার ইউনিট বা হায়ার ইউনিটকে ডিরাইভ করা যায় জাস্ট পয়েন্টটাকে বাদিক ডান দিক সরিয়ে দিয়ে, সিজিএস থেকে এমকেএস, এমকেএস থেকে এসআই। কিন্তু এই এফপিএস সিস্টেমে কনভার্সনের ক্ষেত্রে ওরকমভাবে কনভার্ট করা যায় না। এফপিএস সিস্টেমের ক্ষেত্রে যদি আমাকে কোনো হায়ার ইউনিট বা লোয়ার ইউনিটে কনভার্ট করতে হয়, তাহলে আমাকে সেক্ষেত্রে কোনো একটা পার্টিকুলার নাম্বার দিয়ে মাল্টিপ্লাই বা ডিভিশন করতে হবে। যেমন ধরো এই এফপিএস সিস্টেমের লেন্থের ইউনিট আমি কি বললাম, ফুট। এবার ফুটের থেকে যদি ছোট ইউনিটে আসতে হয়, ফুটের থেকে ছোট ইউনিট, এই ইউনিট স্মলার দ্যান ফুট, সেটা হচ্ছে ইঞ্চ। তাহলে সিস্টেমটা হচ্ছে 1 ফুট, 1 ফুট ইকুয়াল টু 12 ইঞ্চ। তাহলে আমাদের যদি ফুট থেকে ইঞ্চে কনভার্ট করতে হয় তাহলে 12 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, বা ইঞ্চ থেকে যদি ফুটে যেতে হয় তাহলে 12 দিয়ে ডিভাইড করতে হবে। সেখানে আমি পয়েন্টটাকে বাঁদিক ডান দিক সরিয়ে লোয়ার ইউনিট বা হায়ার ইউনিটে কনভার্ট করতে পারছি না, আমাকে কোনো পার্টিকুলার নাম্বার দিয়ে মাল্টিপ্লিকেশন বা ডিভিশন করতে হচ্ছে। এইসব কারণে আমরা এই এফপিএস সিস্টেম অ্যাট প্রেজেন্ট ইউজ করি না। আমরা অ্যাট প্রেজেন্ট যেটা ইউজ করি সেটা হচ্ছে সিজিএস বা এমকেএস সিস্টেম। তাহলে সিজিএস এমকেএস সিস্টেমে লেন্থ, মাস, টাইম, তাদের ইউনিটগুলোর সিম্বল আমি এখানে তোমাদের লিখে দিলাম, এবং এই ইউনিটের নাম দিয়েই আমাদের এই সিস্টেমটার নাম হয়েছে সিজিএস এমকেএস। এবার দেখো আমরা যে কোনো ডিরাইভড ইউনিটকে এইখান থেকে তৈরি করতে পারি। যেমন দেখো সাপোজ আমি একটা এক্সাম্পল তোমাদের দিচ্ছি, এরিয়া। এরিয়া মানে কি? লেন্থ ইনটু ব্রেথ। লেন্থ ইনটু ব্রেথ, দেখো লেন্থ ইনটু ব্রেথ। তো লেন্থের ইউনিট কি হবে? এসআই সিস্টেমে মিটার, ব্রেথের ইউনিট হলো মিটার। তো মিটার ইনটু মিটার, তাহলে এরিয়ার ইউনিট কি হলো? মিটার স্কয়ার। দেখো মিটার, মিটার কি ছিল? ফান্ডামেন্টাল ইউনিট অফ লেন্থ। তাহলে এরিয়াকে আমরা বলছি ডিরাইভড কোয়ান্টিটি, আর এরিয়ার ইউনিটটা হচ্ছে ডিরাইভড ইউনিট। এরিয়া হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটি আর এরিয়ার ইউনিটটাকে আমরা বলছি ডিরাইভড ইউনিট। কেন? কারণ দেখো আমি যে এরিয়ার ইউনিটটা ফাইন্ড আউট করলাম, কিভাবে করলাম? আমরা এরিয়া মানে ফর্মুলা কি জানি? লেন্থ ইনটু ব্রেথ। লেন্থ তার ইউনিট হচ্ছে মিটার এসআই সিস্টেমে বা এমকেএস সিস্টেমে, ব্রেথ এর ইউনিটও কি হয়? মিটার। তাহলে মিটার ইনটু মিটার করলে দেখো চলে আসছে মিটার স্কয়ার। মিটার ইনটু মিটার চলে আসছে মিটার স্কয়ার। তাহলে মিটার মানে ফান্ডামেন্টাল ইউনিট অফ লেন্থ হচ্ছে মিটার এমকেএস সিস্টেমে। তাহলে মিটারকে দুবার ব্যবহার করছো, মিটার ইনটু মিটার, ইউ গেট দ্য ইউনিট অফ এরিয়া মিটার স্কয়ার। সো এরিয়া is called derived quantity and the unit of area is called derived unit. ঠিক সিমিলার ওয়েতে দেখো আমি যদি এখানে ভলিউম করতাম, দেখো ভলিউম, ভলিউম মানে তুমি জানো লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট। লেন্থ, ব্রেথ, হাইট। লেন্থের ইউনিট কি হয়? মিটার, ব্রেথ মিটার, হাইট ও মিটার। তাহলে অ্যাকচুয়ালি কি হলো? মিটার কিউব। তাহলে এখানেও ভলিউমকে আমরা বলবো ডিরাইভড ইউনিট, আর ভলিউম যে কোয়ান্টিটি সেটা হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটি, আর ভলিউমের ইউনিট মিটার কিউব, এটা হচ্ছে ডিরাইভড ইউনিট। ঠিক ধরো তুমি ভলিউমের জায়গায় তোমাকে বললাম আমি ভেলোসিটি, জাস্ট তুমি একটা লিখে দিচ্ছ, আমি দেখো ভেলোসিটি। ভেলোসিটি মানে তোমরা কি জানো? ডিসটেন্স বা ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তো ডিসটেন্স মেজার করো কিসে? মিটার বা কিলোমিটার, আর টাইম সেকেন্ড বা মিনিট বা আওয়ার। আমি যদি এমকেএস সিস্টেমে করি তাহলে ডিসটেন্সকে মেজার করব মিটারে আর টাইমকে মেজার করব সেকেন্ডে। তাহলে মিটার সেকেন্ড ইনভার্স। তাহলে ভেলোসিটিটাকে চলে আসছে দুটো ফান্ডামেন্টাল ইউনিট থেকে। মিটার এটা লেন্থের ফান্ডামেন্টাল ইউনিট, আর সেকেন্ড মানে টাইম এটা টাইমের ফান্ডামেন্টাল ইউনিট। দুটো ফান্ডামেন্টাল ইউনিটকে আমি ইউজ করছি, আমরা পেয়ে যাচ্ছি কার ইউনিট?
ভেলোসিটি। সো ভেলোসিটি ইউনিট হচ্ছে একটা ডিরাইভড ইউনিট, আর ভেলোসিটি হলো ডিরাইভড কোয়ান্টিটি। তো এইভাবে আমরা যে কোনো কোয়ান্টিটি ইউনিটকে আমরা ফান্ডামেন্টাল ইউনিট থেকে ডিরাইভ করতে পারি। যেমন ধরো ফোর্স, ফোর্সের ক্ষেত্রে কি হবে? ফোর্স তোমরা দেখবে ক্লাস 9 এ নিউটনস লস অফ মোশন পড়েছো, সেখানে ফোর্স মানে তোমরা পড়েছো ফোর্স হচ্ছে মাস ইনটু অ্যাক্সেলারেশন, মানে ভর ইনটু ত্বরণ। মাস মানে ভর, অ্যাক্সেলারেশন মানে ত্বরণ, ভর ইনটু ত্বরণ। তাহলে মাসের ইউনিট কি হয়? কেজি। আর ত্বরণ অ্যাক্সেলারেশন মানে কি? অ্যাক্সেলারেশন মানে ভেলোসিটি। অ্যাক্সেলারেশন কথার অর্থ কি? ভেলোসিটি বাই টাইম। তো মাসের ইউনিট কেজি, ভেলোসিটির ইউনিট দেখো এই মাত্র শিখলে মিটার সেকেন্ড ইনভার্স, আর টাইম মানে কি? সেকেন্ড। তাহলে কি হচ্ছে? কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। এই সেকেন্ডটাকে উপরে নিলে সেকেন্ডের পাওয়ার হবে -2, তাহলে কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। তাহলে এই যে ইউনিটটা আমরা পেয়ে গেলাম ফোর্সের, তাহলে এটা কি কি আছে দেখো, এখানে সবকটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে। কেজি মাসের ফান্ডামেন্টাল কোয়ান্টিটি ইউনিট, এম মানে মিটার, মিটার অর্থে লেন্থ, লেন্থ হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, এস মানে সেকেন্ড, সেকেন্ড কার ইউনিট? টাইমের ইউনিট। তাহলে মাস, লেন্থ, টাইম তিনটে ফান্ডামেন্টাল কোয়ান্টিটির ইউনিট দিয়ে আমি কার ইউনিট পেলাম? ফোর্সের ইউনিট। তাহলে ফোর্স ইজ আ ডিরাইভড কোয়ান্টিটি, আর ফোর্সের ইউনিটটা হয়ে গেল ডিরাইভড ইউনিট। এবং আমরা নরমালি এই যে ইউনিটটা দেখতে পাচ্ছ এটাকে আমরা লিখি নিউটন। তোমরা এসআই সিস্টেমে বা এমকেএস সিস্টেমে ফোর্সের ইউনিট পড়েছো নিউটন, এইটাকেই আমরা এক কথায় বলি নিউটন। এই পুরো ইউনিটটাকে আমরা বলে থাকি নিউটন। আর এটা যদি সিডিএস সিস্টেমে করতাম আমি, তাহলে এখানে কেজির জায়গায় আমায় লিখতে হতো গ্রাম, মিটারটাকে লিখতে হতো সেন্টিমিটার, টাইমটা থাকতো সেকেন্ড, তখন এটা নিউটন না হয়ে হতো ডাইন। সিজিএস সিস্টেমে ফোর্সের ইউনিট হয় ডাইন। তাহলে এইভাবে আমরা যে কোনো ইউনিটকে, যে কোনো কোয়ান্টিটির ইউনিটকে লেন্থ, মাস আর টাইমের ইউনিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। সেই জন্য এদেরকে বলছি আমরা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। আর এদের যে ইউনিটগুলো আমরা লিখলাম সিজিএস বা এমপিএস সিস্টেমে বা এফপিএস সিস্টেমে, এগুলোকে বলছি আমরা ফান্ডামেন্টাল ইউনিট। এবার পরবর্তী ক্ষেত্রে সায়েন্সের প্রোগ্রেসের সাথে সাথে আরো কিছু কোয়ান্টিটি আবিষ্কার হলো, আরো কিছু কোয়ান্টিটি আমরা পেলাম। প্রথমে তো লেন্থ, মাস, টাইম আমাদের ফান্ডামেন্টাল কোয়ান্টিটি ছিল। তো তারপরে সায়েন্স যত ডেভেলপ করতে শুরু করলো, আমরা আরো নতুন নতুন কিছু কোয়ান্টিটি পেলাম, এবং এমন কিছু কোয়ান্টিটি আমরা পেলাম, দেখা গেল যে সেই সমস্ত কোয়ান্টিটির ইউনিটকে আমরা লেন্থ, মাস, টাইমের ইউনিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারছি না। তখন সেই সব কোয়ান্টিটিগুলোকেও বলা হলো দে আর অলসো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি and their units are called fundamental unit। এবং তখন একটা নতুন ইউনিট সিস্টেম তৈরি করা হলো, যে ইউনিট সিস্টেমটাকে বলা হলো ইন্টারন্যাশনাল ইউনিট সিস্টেম বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, যেটাকে সংক্ষেপে আমরা বলি এসআই সিস্টেম। এসআই সিস্টেম of unit, and actually international system of unit। তো SI system of unit, তাহলে এখানে লেন্থ, মাস, টাইম এই যে তিনটে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি ছিল, এই তিনটে তো থাকবেই অবশ্যই, কিন্তু এর সাথে আরো কিছু নতুন ফান্ডামেন্টাল কোয়ান্টিটি এখানে অ্যাড হবে। যেমন আমরা যদি সিম্বলিক্যালি লিখলাম লেন্থ, লেন্থের সিম্বল জাস্ট আমরা টেবিল করো, এখানে আমরা কোয়ান্টিটিটাকে লিখছি কোয়ান্টিটি, এখানে সিম্বল, কোয়ান্টিটিটাকে আমরা যে সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করব সেই সিম্বলটা লিখছি, আর এখানে আমরা লিখছি ইউনিট। ইউনিট দেখো কোয়ান্টিটিটা হচ্ছে কি
লেন্থ, লেন্থ এক নম্বর, যার সিম্বল লিখবো আমরা ক্যাপিটাল এল দিয়ে। লেন্থকে আমরা রিপ্রেজেন্ট করব ক্যাপিটাল এল দিয়ে। আর লেন্থের ইউনিট তোমরা জানো মিটার, লেন্থের ইউনিট মিটার, যার সিম্বল হচ্ছে এম, মিটারের সিম্বল এম। 2 নম্বর মাস, লেন্থের পরে মাস, মাস তো এইমাত্র পড়লে, মাসের সিম্বল হচ্ছে ক্যাপিটাল এম, আমরা ক্যাপিটাল এম দিয়ে মাসকে লিখব। আর ইউনিটটা হচ্ছে কিলোগ্রাম, ইউনিট হবে কিলোগ্রাম, যেটাকে সিম্বল লিখবে কেজি। 3 নম্বর হচ্ছে টাইম, ক্যাপিটাল টি দিয়ে লিখব, ইউনিট হচ্ছে সেকেন্ড, এস। 4 নম্বর ইলেকট্রিক কারেন্ট, এই ইলেকট্রিক কারেন্ট একটা কোয়ান্টিটি ইনভেন্ট হলো, যে বিজ্ঞানী ইনভেন্ট করেছিল তার নাম হচ্ছে ওহম। তো তিনি যখন ইলেকট্রিক কারেন্ট কোয়ান্টিটিটা পেলেন তখন দেখছেন যে ইলেকট্রিক কারেন্টের যে ইউনিট সেটাকে মাস, লেন্থ বা টাইমের ইউনিট দিয়ে রিপ্রেজেন্ট করা যাচ্ছে না। ফলে ইলেকট্রিক কারেন্টকে তিনি আর ডিরাইভড কোয়ান্টিটি বলতে পারলেন না, বিকজ ইউনিট অফ ইলেকট্রিক কারেন্ট ডাজ নট ডিরাইভড with the help of unit of the fundamental quantity length, mass and time. তখন তিনি ইলেকট্রিক কারেন্টের ইউনিটকে বললেন না, এটাকে তোমাকে বলতে হবে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, এবং এই ইউনিটকে বলতে হবে ফান্ডামেন্টাল ইউনিট। তার কারণ তুমি ইলেকট্রিক কারেন্টের ইউনিট লেন্থ, মাস, টাইম দিয়ে ডিরাইভ করতে পারবে না। এই ইলেকট্রিক কারেন্টের আমরা যখন সিম্বল লিখি সেটা লিখি আমরা আই দিয়ে, ক্যাপিটাল আই, এটা হচ্ছে সিম্বল। আর ইউনিটটা কি? অ্যাম্পিয়ার, ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার। আর ইউনিটের সিম্বলটা হচ্ছে ক্যাপিটাল এ। অ্যাম্পিয়ার যে ইউনিট তার সিম্বলটা লেখা হয় ক্যাপিটাল এ দিয়ে, অ্যাম্পিয়ার। আর কোয়ান্টিটিটার সিম্বল হচ্ছে আই। নেক্সট হচ্ছে ইলেকট্রিক কারেন্টের পরে আসছে টেম্পারেচার। টেম্পারেচার যেটাকে আমরা লিখি থিটা সিম্বল দিয়ে, টেম্পারেচারের সিম্বল হচ্ছে থিটা, এবং এটা ইউনিট তোমরা জানো এসআই সিস্টেমে কেলভিন, নোটেশন বা সিম্বল হচ্ছে কেলভিনের কে। টেম্পারেচার রিপ্রেজেন্ট করবে থিটা দিয়ে। তারপরে হচ্ছে কি অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, amount of substance, যেটাকে আমরা n দিয়ে রিপ্রেজেন্ট করব, সিম্বলটা হবে n। amount of substance হচ্ছে কোয়ান্টিটির নাম, তার সিম্বল হচ্ছে n। তার ইউনিটটা কি? তার ইউনিট হচ্ছে পড়েছো তোমরা কেমিস্ট্রিতে মোল। মোল হচ্ছে পুরো স্পেলিংটা এরকম, আর নোটেশন লিখলে mol লিখলেই হয়। সিম্বলে আমরা লিখি খালি mol, অ্যাকচুয়ালি মোল পুরো স্পেলিং করে লিখতে হবে mole। 7 নম্বর এটা হচ্ছে লুমিনিয়াস ইন্টেন্সিটি, লুমিনিয়াস ইন্টেন্সিটি, লুমিনাস ইন্টেন্সিটি, এটাকে বাংলায় বলা হয় দীপন প্রাবল্য। দীপন প্রাবল্য এটাকে আমরা আই লিখে সাফিক্সে ভি দিয়ে লিখি, লুমিনিয়াস ইন্টেন্সিটি। এটার ইউনিট হচ্ছে ক্যান্ডেলা, এটার ইউনিট হচ্ছে ক্যান্ডেলা, আর নোটেশন বা সিম্বল সিডি, লুমিনিয়াস ইন্টেন্সিটি, লুমিনাস ইন্টেন্সিটি। তাহলে এই যে 7টা কোয়ান্টিটি আমরা পেলাম বর্তমানে, এট প্রেজেন্ট আমাদের কাছে 7টা কোয়ান্টিটি রয়েছে, যে 7টা কোয়ান্টিটির ইউনিটকে আমরা অন্য কোনো কোয়ান্টিটির ইউনিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি না, কিন্তু এই 7খানা কোয়ান্টিটির ইউনিট বা সিম্বল দিয়ে আমরা আদার্স সমস্ত কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করতে পারি।
সেই জন্য অ্যাট প্রেজেন্ট এসআই সিস্টেমে এই 7টা কোয়ান্টিটিকে আমরা বলি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। এই 7টা কোয়ান্টিটিকে আমরা বলবো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, এবং এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিগুলোর সিম্বলগুলো অবশ্যই খুব ভালো করে মনে রাখতে হবে। আর এগুলো হচ্ছে তাদের ইউনিট, আর এগুলো হলো ইউনিটের সিম্বল। এই হচ্ছে আমাদের ইউনিট বা ইউনিট সিস্টেম, ঠিক আছে। আর ইংরেজিতে বললাম আমাদের লুমিনিয়াস ইন্টেন্সিটি ডেফিনেশনটা হচ্ছে তাহলে লিখে রাখতে পারো পাশে যদি প্রয়োজন হয়। লুমিনিয়াস ইন্টেন্সিটি যে অ্যামাউন্ট অফ লাইট এনার্জি ফল পারপেন্ডিকুলারলি বা ইনসিডেন্ট পারপেন্ডিকুলারলি অন ইউনিট এরিয়া ইজ কল্ড লুমিনাস ইন্টেন্সিটি। যে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে পরিমাণ আলোক শক্তি আপতিত হয় তাকে বলা হয় দীপন প্রাবল্য। এবার আমরা পরবর্তী যেটা যাবো, এবার আমরা বললাম কি যে ডিরাইভ কোয়ান্টিটি। ডিরাইভ কোয়ান্টিটিকে আমরা সবসময় ফান্ডামেন্টাল কোয়ান্টিটি গুলো দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তো এবার যে কোনো একটা ডিরাইভ কোয়ান্টিটিকে আমরা যখন ফান্ডামেন্টাল কোয়ান্টিটি দিয়ে রিপ্রেজেন্ট করব, তাহলে যে ফর্মুলাটা পাবো ইন টার্মস অফ ফান্ডামেন্টাল কোয়ান্টিটি সেটাকে বলি আমরা ডাইমেনশনাল ফর্মুলা। কি বললাম কথাটা বুঝলেন? যে কোনো ডিরাইভড কোয়ান্টিটিকে আমরা ফান্ডামেন্টাল কোয়ান্টিটির যে সিম্বলগুলো শিখলাম, এই 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আমরা শিখলে এসআই সিস্টেমে, এই ফান্ডামেন্টাল কোয়ান্টিটির যে সিম্বল, সেই সিম্বলগুলোকে ইউজ করে আমরা ডিরাইভড কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করব। তাহলে সেক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা পাবো ডিরাইভড কোয়ান্টিটিগুলো ইন টার্মস অফ দ্য সিম্বল অফ ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, দেন দ্যাট ফর্মুলা ইজ কল্ড ডাইমেনশনাল ফর্মুলা। তাহলে আমাদের প্রত্যেকের ডাইমেনশনাল ফর্মুলা ফাইন্ড আউট করতে হবে। তোমরা একটা হেডলাইন দাও, ডাইমেনশনাল ফর্মুলা অফ ডিরাইভড কোয়ান্টিটি। ডাইমেনশনাল ফর্মুলা, ডাইমেনশনাল ফর্মুলা অফ ডিরাইভড কোয়ান্টিটি। তো যে কোনো ডিরাইভড কোয়ান্টিটির ক্ষেত্রে আমরা ডাইমেনশনাল ফর্মুলা দেখ। তাহলে যেটা করছিলাম, এবার ডাইমেনশনাল ফর্মুলাগুলো আমরা বের করবো। এবার একটা একটা করে কোয়ান্টিটিকে আমরা লিখি। ধরো ফার্স্ট 1 নম্বরে একটা কোয়ান্টিটি লিখছি আমি এরিয়া। তোমাকে এরিয়ার ডাইমেনশনাল ফর্মুলা বের করতে বলছি। তো যে কোনো কোয়ান্টিটিকে যখন তুমি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি দিয়ে রিপ্রেজেন্ট করবে, তখন সবসময় তোমাকে যে কোয়ান্টিটিটা দেবে, যে ডিরাইভড কোয়ান্টিটি তোমাকে দেবে, তুমি তার ফর্মুলাটা লিখবে। ডিরাইভড কোয়ান্টিটির ফর্মুলাটা লিখবে, ফর্মুলাটার মধ্যে সিম্বলগুলো বসাবে, ফান্ডামেন্টাল কোয়ান্টিটির যে সিম্বল আছে সিম্বলগুলো বসাবে, তাহলেই তুমি ডাইমেনশনাল ফর্মুলাটা পেয়ে যাবে। যেমন ধরো এরিয়া, এরিয়া মানে কি? লেন্থ ইনটু লেন্থ। দেন অ্যাকচুয়ালি লেন্থ ইনটু ব্রেথ বলতে পারো, ফর্মুলা হচ্ছে লেন্থ ইনটু ব্রেথ। তো লেন্থ ইনটু ব্রেথ, এবার লেন্থ মেজার করো কিসে? ক্যাপিটাল এল, লেন্থের সিম্বল। আর ব্রেথ, ব্রেথও তো অ্যাকচুয়ালি লেন্থই হয়। লেন্থ ইনটু ব্রেথ, ব্রেথ মানে কি? পারপেন্ডিকুলার লেন্থ। আলটিমেটলি দুটোই হচ্ছে লেন্থকে রিপ্রেজেন্ট করে। তাহলে সিম্বলিক্যালি লিখলে এল ইনটু এল, লেন্থের জন্য সিম্বল এল, আর ব্রেথকেও আমরা কিসে মাপি? লেন্থের ইউনিটে। তো লেন্থ ইনটু লেন্থ মানে এল ইনটু এল মানে এল স্কয়ার। এল স্কয়ার, এটা হচ্ছে এরিয়ার ডাইমেনশনাল ফর্মুলা। এবার একটা জিনিস মাথায় রাখবে, যখন এই ডাইমেনশনাল ফর্মুলা লিখবে সেখানে এম এল টি দিয়ে লিখতে হয়। এম এল টি। তাহলে এখানে দেখো এম আর টিটা নেই, যেহেতু এখানে এম আর টি নেই সেজন্য এটাকে আমরা এভাবে লিখবো এম টু দি পাওয়ার 0 এল স্কয়ার টি টু দি পাওয়ার 0। তাহলে এইবার এইটাকে বলবো আমরা ডাইমেনশনাল ফর্মুলা অফ এরিয়া। তাহলে এরিয়ার ডাইমেনশনাল ফর্মুলা কি আসলো আমাদের? এল স্কয়ার, যেটাকে আমি লিখছি কিভাবে? এম টু দি পাওয়ার 0 এল স্কয়ার টি টু দি পাওয়ার 0। তাহলে এইটাকে বলছি আমরা ডাইমেনশনাল ফর্মুলা। আর এই যে এম এল টি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, যাদেরকে দিয়ে তুমি এরিয়াকে রিপ্রেজেন্ট করছো, এম হচ্ছে মাস, এল কি লেন্থ, আর টি হচ্ছে টাইম। এবার এদের যে পাওয়ার আছে 0 to 0, যে পাওয়ার আছে এই পাওয়ারগুলোকে বলা হয় ডাইমেনশন। তা তোমাকে যদি প্রশ্ন করে হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ মাস ইন এরিয়া,
যে ক্ষেত্রফলে মাসের মাত্রা কত, ভরের মাত্রা কত। তাই দেখো মাসের পাওয়ার কি আছে 0, তাই তুমি বলবে ডাইমেনশন অফ মাস ইন এরিয়া ইজ 0। হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ লেন্থ ইন এরিয়া, তাহলে সেটা হচ্ছে 2। ডাইমেনশন অফ টি সেটা হচ্ছে 0। পাওয়ার গুলোকে বলা হয় ডাইমেনশন। আর এই যে ব্র্যাকেট দিয়ে যেটাকে আমি লিখেছি এটাকে বলে ডাইমেনশনাল ফর্মুলা। এটা যাতে ভুল না হয়, পাওয়ার গুলো হচ্ছে ডাইমেনশন, এম এল টি এর পাওয়ার হচ্ছে প্রত্যেকের ডাইমেনশনাল। অ্যাজ এ হোল এটা তুমি দেখতে পাচ্ছ উইদিন ব্র্যাকেট, সেটাকে বলা হয় ডাইমেনশনাল ফর্মুলা। যেমন 2 নম্বরে আসছি, দেখো ভলিউম। ভলিউম মানে কি বলে আমরা, লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট। এই তিনটে জিনিসই দেখো আমরা লেন্থের ইউনিটে মাপি, লেন্থ ব্রেথ হাইট, এটা সবাই মেজার করা হয় ইউনিট অফ লেন্থে। তাহলে আমরা সিম্বলিক্যালি লিখব লেন্থ ইনটু লেন্থ ইনটু লেন্থ, এল এল এল। তার মানে কি হলো এটা, এল কিউব। তাহলে এটা কি হবে, m টু দি পাওয়ার 0 l কিউব t টু দি পাওয়ার 0। এটা হলো ভলিউমের ডাইমেনশনাল ফর্মুলা। নেক্সট দেখো ডেনসিটি। আমরা বললো ডেনসিটির ডাইমেনশনাল ফর্মুলা বের করো। ডেনসিটি এবার ভলিউম ফর্মুলা ভাবো। ডেনসিটির ফর্মুলা হচ্ছে কি, মাস বাই ভলিউম। ডেনসিটি হচ্ছে মাস বাই ভলিউম। তাহলে মাসের সিম্বল কি, ক্যাপিটাল এম। আর ভলিউমকে দেখো আমরা অলরেডি ডিরাইভ করেছি এল কিউব দিয়ে, ভলিউম মানে এল কিউব। এটাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, এটা মানে এল কিউবই হবে। আমি এল কিউবটাই লিখছি। তাহলে এখন চলে আসছে m l টু দি পাওয়ার -3। এভাবেও লিখতে পারো, বা এভাবে লিখবো এবার m l টু দি পাওয়ার -3 t টু দি পাওয়ার 0। তাহলে ডাইমেনশন অফ t ইন ডেনসিটি কত, 0। ডাইমেনশন অফ m কত, 1। ডাইমেনশন অফ l কত, -3। সব ফান্ডামেন্টাল কোয়ান্টিটির সিম্বল দিয়ে আমরা ডিরাইভড কোয়ান্টিটিটাকে রিপ্রেজেন্ট করছি। ইউজিং দ্য সিম্বল অফ ফান্ডামেন্টাল কোয়ান্টিটি উই রিপ্রেজেন্ট দ্য ডিরাইভড কোয়ান্টিটি। এগুলোকে বলে ডাইমেনশনাল ফর্মুলা। ডেনসিটির পরে দেখো আমরা চলে আসছি, ডেনসিটির পরে ধরো ভেলোসিটি। ভেলোসিটি মানে কি, ডিসপ্লেসমেন্ট মানে সরণ বাই সময়। ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে সরণ, বাংলায় লিখলে লিখবে সরণ বাই সময়, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তো ডিসপ্লেসমেন্ট মেজার করা হয় লেন্থের ইউনিটে। তোমরা জানো ডিসপ্লেসমেন্ট কিসে মেপা হয়, কিলোমিটার, মিটার, এই সব ইউনিট আমরা ইউজ করি ডিসপ্লেসমেন্ট মেজার করার জন্য। তাহলে ডিসপ্লেসমেন্ট অ্যাকচুয়ালি লেন্থকে রিপ্রেজেন্ট করে। তো লেন্থের সিম্বল এল, আর টাইমের জন্য সিম্বল ক্যাপিটাল টি। তাহলে l t টু দি পাওয়ার -1, বা এটাকে আমরা লিখতে পারি m টু দি পাওয়ার 0 l t টু দি পাওয়ার -1। এবার দেখো আমি যদি এখানে স্পিড বার করি, স্পিড, স্পিডকে আমরা বাংলায় বলি দ্রুতি। দ্রুতি বা স্পিড সেটা হচ্ছে ডিসটেন্স বাই টাইম, দূরত্ব বাই সময়। ডিসটেন্স বাই টাইম, দূরত্ব ডিভাইডেড বাই সময়। তাহলে ডিসটেন্স দূরত্ব, তার ইউনিট কি, লেন্থের ইউনিট কিলোমিটার, মিটার, এইসব দূরত্বের একক হয়। তাহলে দূরত্বের ইউনিট হচ্ছে লেন্থের ইউনিট, তো সিম্বল এল, টাইম টি, সো এল টি টু দি পাওয়ার -1। তাহলে দেখো একই জিনিস চলে আসছে, m টু দি পাওয়ার 0 l টি টু দি পাওয়ার -1। তাহলে এই যে দুটো কোয়ান্টিটি ভেলোসিটি আর স্পিড, এই দুটো কোয়ান্টিটি ডাইমেনশনালি ইকুয়াল। তোমার হয়তো পরীক্ষা এমন কোশ্চেন করলো, তুমি দুটো কোয়ান্টিটি লেখো যারা ডাইমেনশনালি ইকুয়াল। তাহলে ভেলোসিটি আর স্পিড এই দুটো কোয়ান্টিটি ডাইমেনশনালি ইকুয়াল এবং তাদের নেচার কিন্তু আলাদা। দেখো তোমরা জানো ভেলোসিটি ভেক্টর কোয়ান্টিটি আর স্পিড হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। তোমরা ক্লাস 9-10 এ পড়েছো যে আমরা কোয়ান্টিটিকে ব্রড সেন্সে দুভাগে ভাগ করতে পারি। देयर আর টু টাইপস অফ কোয়ান্টিটি, একটাকে বলে স্কেলার কোয়ান্টিটি, একটাকে বলে ভেক্টর কোয়ান্টিটি।
যে যখন কোনো কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করার জন্য খালি তার ম্যাগনিটিউড, তার মানকে উল্লেখ করা হয়, দিক উল্লেখ করা হয় না। when we represent a quantity by only its magnitude without represent its direction, that type of quantity is called scalar quantity. যেমন মাস, লেন্থ, টাইম, স্পিড, they all are scalar. এদের খালি ম্যাগনিটিউড আছে, এদের ডিরেকশন নেই। আর যখন কোনো কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করার জন্য তার ম্যাগনিটিউড এবং ডিরেকশন দুটোকেই প্রয়োজন হয়, বা দুটোর ব্যবহার করে আমরা যখন কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করি, তখন সেটাকে বলি আমরা ভেক্টর কোয়ান্টিটি। যে কোনো একটা কোয়ান্টিটি বা কোনো একটা রাশি যখন মান ও দিক দুটোই থাকে, তখন তাকে বলা হয় ভেক্টর রাশি। when a quantity has both magnitude and direction, when a quantity has both magnitude and direction, then it is called vector quantity. যেমন force vector quantity, momentum vector quantity, velocity vector quantity, acceleration vector quantity. তো এখানে এই ভেলোসিটি হচ্ছে ভেক্টর আর স্পিড হচ্ছে স্কেলার, কিন্তু দুটো কোয়ান্টিটি দেখো ডাইমেনশনালি সেম। নেক্সট দেখো আমরা পড়ছি মোমেন্টাম। মোমেন্টাম মানে হচ্ছে ভরবেগ। মোমেন্টাম কথার অর্থ বাংলায় লিখলে হবে ভরবেগ। ভরবেগ মানে হচ্ছে কি ভর ইনটু বেগ, মাস ইনটু ভেলোসিটি। তোমরা পড়েছো মোমেন্টাম ভরবেগ। ভরবেগ মানে ভর ইনটু বেগ, মাস ইনটু ভেলোসিটি। তাহলে মাস তার সিম্বল কি ক্যাপিটাল এম, আর ভেলোসিটিটাকে আমরা বের করেছি l টি টু দি পাওয়ার -1। তো পুট করে দাও ml টি টু দি পাওয়ার -1, দ্যাট ইজ ডাইমেনশনাল ফর্মুলা অফ মোমেন্টাম। তাহলে যে এতগুলো কাজ আমি করেছি আপ টু 5 পর্যন্ত, আমরা কোনো কোয়ান্টিটিতে তিনজনের ডাইমেনশন পাইনি। দেখো কোথাও না কোথাও কেউ না কেউ জিরো আছে। তবে এখানে m আর t জিরো, এখানে m এর ডাইমেনশন, t এর ডাইমেনশন জিরো, এখানে t এর ডাইমেনশন জিরো, এটাতে m এর ডাইমেনশন জিরো। এই ফার্স্ট একটা কোয়ান্টিটি আমরা পেলাম মোমেন্টাম, যার মধ্যে তিনটে ফান্ডামেন্টাল কোয়ান্টিটির ডাইমেনশন আছে। মাসের ডাইমেনশন 1, লেন্থের ডাইমেনশন 1, আর টাইমের ডাইমেনশন -1। পাওয়ার গুলো ডাইমেনশন। তাহলে এখানে মাস, লেন্থ, টাইম তিনজনেরই ডাইমেনশন পাচ্ছ। ডাইমেনশন অফ মাস 1, ডাইমেনশন অফ লেন্থ 1, ডাইমেনশন অফ টি মানে টাইম -1। তো তোমাকে এরকম একটা কোশ্চেন করলো পরীক্ষায় যে তুমি এমন একটা ফিজিক্যাল কোয়ান্টিটির এক্সাম্পল দাও যার মধ্যে তিনটে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি তার ডাইমেনশন থাকছে। যে তিনটে ফান্ডামেন্টাল কোয়ান্টিটির ডাইমেনশন আছে এমন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, তুমি বলতেই পারো সেটা হচ্ছে মোমেন্টাম। কারণ মোমেন্টামের ডাইমেনশনাল ফর্মুলা ml টি টু দি পাওয়ার -1। এখানে তিনটে কোয়ান্টিটির ডাইমেনশন আছে, কেউ জিরো নয়, কারো ডাইমেনশন জিরো নয়। তো মোমেন্টামের পরে যখন আমরা বের করব নেক্সট কোয়ান্টিটি যেটা, সেটা হচ্ছে ফোর্স। ফোর্স দেখো আমরা বলেছি ফোর্স মানে, আচ্ছা ফোর্সের আগে একটা কাজ করে নিই। ফোর্সের আগে দেখো আমরা লিখি অ্যাক্সেলারেশন, ACCEL মাথায় L, এটা হচ্ছে অ্যাক্সেলারেশনের শর্টকাট লেখা। তুমি অ্যাক্সেলারেশন পুরো স্পেলিং করে লিখতে পারো বা এভাবে লিখতে পারো ACCEL এর মাথায় M লিখে এরকম দুটো ডট, এটা মানেও অ্যাক্সেলারেশনই বোঝায়। এটা শর্টে লেখা। তো অ্যাক্সেলারেশন মানে বাংলায় বললে ত্বরণ। অ্যাক্সেলারেশন মানে ত্বরণ। তা ত্বরণ মানে কি? বেগ বৃদ্ধি বাই সময়, চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম। তোমরা পড়েছো চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম, চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম। এবার দেখো ভেলোসিটি ডাইমেনশনাল ফর্মুলা দেখো, এই যে বের করেছিলে l টি টু দি পাওয়ার -1 বাই t। তাহলে এটা ক্যালকুলেট করলে চলে আসবে l টি টু দি পাওয়ার -2, বা এটাকে লিখতে পারো তুমি m টু দি পাওয়ার 0 l t to the power -2. This is the dimensional formula of acceleration, m to the power 0 l t to the power -2. Acceleration এর পরে যখন আমরা আসছি ফোর্স। ফোর্স মানে বল। ফোর্স হচ্ছে বল। বল মানে কি? ভর ইনটু ত্বরণ, মানে মাস ইনটু অ্যাক্সেলারেশন। তাহলে মাস হচ্ছে m,
আর অ্যাক্সেলারেশন দেখো বার করলে L t টু দি পাওয়ার -2, এই হয়ে গেল ফোর্স, ml t টু দি পাওয়ার -2 ফোর্স, তার ডাইমেনশনাল ফর্মুলা। সেরকম তোমায় বললো বার করো প্রেসার, প্রেসার, প্রেসার মানে চাপ, বাংলায় বলে চাপ। সো ফর্মুলা কি হয়? ফোর্স বাই এরিয়া, force exerted on unit area is called pressure, force exerted on unit area is called pressure। একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে বলা হয় চাপ। তাহলে ফোর্স বাই এরিয়া, তাহলে ফোর্সের ডাইমেনশনাল ফর্মুলা বের করেছি, এটা বসিয়ে দিই ml t টু দি পাওয়ার -2, আর এরিয়া কত? দেখো এরিয়া একদম প্রথমে বের করেছিলে L স্কয়ার, তাহলে L স্কয়ার মানে এটা ক্যালকুলেট করো, তাহলে m L টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2, এই হয়ে গেল প্রেসার। তোমাদের ক্লাস 9 এ দেখবে ইলাস্টিসিটি বলে একটা জায়গা পড়েছিল, স্থিতিস্থাপকতা। এই ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা পড়তে গিয়ে তোমরা একটা কোয়ান্টিটি সম্বন্ধে পড়েছিলে, সেটা হচ্ছে পীড়ন বা স্ট্রেস। স্ট্রেস বা বাংলায় বলে পীড়ন, এটা একটা তোমরা পড়েছিলে ইলাস্টিসিটি পড়তে গিয়ে। স্ট্রেস বা বাংলায় বলে পীড়ন, স্থিতিস্থাপকতা চ্যাপ্টারে ক্লাস 9 এ তোমাদের পড়া হয়। তো স্ট্রেসের ফর্মুলা দেখো, এটাও কিন্তু ফর্মুলা ছিল ফোর্স বাই এরিয়া। তোমাদের মনে আছে কিনা আমরা জানি না, আমি স্ট্রেস বা পীড়ন তারও কিন্তু ফর্মুলা ফোর্স বাই এরিয়া। তাহলে এটাও দেখো ডাইমেনশনাল ফর্মুলা বার করলে ml t টু দি পাওয়ার -2 ফোর্স আর এরিয়া হবে L স্কয়ার। তাহলে আলটিমেটলি দেখো চলে আসছে ml টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2। তাহলে আমরা এখানেও দুটো কোয়ান্টিটি পেলাম, এই প্রেসার আর এই স্ট্রেস, যাদের দেখো ডাইমেনশনাল ফর্মুলা সেম, ml টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2, এখানেও তাই ml টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2। তাহলে এটাও একটা एग्जांपल হয়ে গেল যে দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি যারা ডাইমেনশনালি ইকুয়াল, সেটা হচ্ছে প্রেসার এবং স্ট্রেস। তাহলে প্রেসার আর স্ট্রেস এরাও ডাইমেনশনালি ইকুয়াল। নেক্সট হচ্ছে দেখো তোমরা ওয়ার্ক করেছো, ওয়ার্ক, তাহলে ওয়ার্কের ডাইমেনশনাল ফর্মুলা কি হবে? ওয়ার্ক, ওয়ার্কের যদি আমাকে ডাইমেনশনাল ফর্মুলা বের করতে বলো, ওয়ার্ক, তাহলে ওয়ার্ক মানে কি? দেখো আমাদের ফর্মুলা কি আছে? ওয়ার্ক মানে কার্য, কার্য মানে বল অর্থাৎ ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তাহলে ফোর্সের ফর্মুলা এইমাত্র শিখলে ml t টু দি পাওয়ার -2, আর ডিসপ্লেসমেন্ট মানে লেন্থ, সো L, তাহলে ml স্কয়ার t টু দি পাওয়ার -2। এটা হচ্ছে ওয়ার্কের ডাইমেনশনাল ফর্মুলা। এবং মনে রাখবে একটা জিনিস, যত এনার্জি আছে, যে কোনো এনার্জি, সেটা হিট এনার্জি হতে পারে, সেটা লাইট এনার্জি হতে পারে, কেমিক্যাল এনার্জি হতে পারে, ইলেকট্রিক এনার্জি হতে পারে, মেকানিক্যাল এনার্জি হতে পারে, এনি কাইন্ড অফ এনার্জি, তার ডাইমেনশনাল ফর্মুলা সবসময় হবে ওয়ার্কের ডাইমেনশনাল ফর্মুলা। তার কারণ দেখো তোমরা ডেফিনেশন করেছো যে অ্যাবিলিটি অফ ডুইং ওয়ার্ক ইজ কল্ড এনার্জি। অ্যাবিলিটি অফ ডুইং ওয়ার্ক ইজ কল্ড এনার্জি। কার্য করার সামর্থ্যকে আমরা বলি শক্তি। কার্য করার সামর্থ্য আমরা বলি শক্তি। তাহলে আমরা শক্তিকে পরিমাপ করি কার্য দিয়ে। ওয়ার্ক ইজ দ্য মেজার অফ এনার্জি। ওয়ার্ক ইজ মেজার অফ এনার্জি। আমরা শক্তিকে পরিমাপ করি কার্য দিয়ে। সেই জন্য কার্যের ডাইমেনশনাল ফর্মুলা আর শক্তি, যে কোনো প্রকার শক্তি, যে কোনো প্রকার এনার্জি, তার ডাইমেনশনাল ফর্মুলা সেম। তোমাকে যদি বলে ডাইমেনশনাল ফর্মুলা অফ লাইট এনার্জি, তুমি এটাই লিখবে। তোমাকে যদি বলে ডাইমেনশনাল ফর্মুলা অফ হিট এনার্জি, এটাই লিখবে। যে কোনো এনার্জি ডাইমেনশনাল ফর্মুলা হবে ওয়ার্কের ডাইমেনশনাল ফর্মুলা। যেরকম আমাকে যদি বলে পাওয়ার, পাওয়ার মানে ক্ষমতা, পাওয়ার কথার অর্থ ক্ষমতা।
পাওয়ার হচ্ছে ক্ষমতা। ক্ষমতা কি? ওয়ার্ক বাই টাইম। ওয়ার্ক বাই টাইম, তোমরা জানো কার্য করার হারকে ক্ষমতা বলে। রেট অফ ডুইং ওয়ার্ক ইজ কল্ড পাওয়ার। রেট অফ ডুইং ওয়ার্ক, যখনই কোনো কিছুর রেট ক্যালকুলেট করা হয় মনে রাখবে সেটা সবসময় টাইম দিয়ে ডিভাইড করতে হয়। রেট অফ ডুইং ওয়ার্ক, এই যে রেট কথাটা আছে দ্যাট মিনস আমাকে ওয়ার্ককে ডিভাইড করতে হবে টাইম দিয়ে। যেখানে রেট ক্যালকুলেট করা হবে সেখানেই তোমাকে টাইম দিয়ে ডিভাইড করতে হবে। যেমন দেখো তুমি পড়েছো রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি ইজ কল্ড অ্যাক্সেলারেশন। তাহলে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, তাহলে ভেলোসিটিকে ডিভাইড করছো কি দিয়ে? টাইম দিয়ে, তুমি অ্যাক্সেলারেশন পাচ্ছ। যখনই রেট শব্দটা থাকে তখনই তোমাকে টাইম দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে ওয়ার্ককে টাইম দিয়ে ডিভাইড করলে হচ্ছে পাওয়ার। এবার তাহলে ওয়ার্কের ডাইমেনশনাল ফর্মুলা ml স্কয়ার t টু দি পাওয়ার -2 আর টাইমের জন্য t, তাহলে হয়ে গেল l স্কয়ার t টু দি পাওয়ার -3। এটা হচ্ছে পাওয়ার।